নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৯ জন দগ্ধ। সবার অবস্থায় সংকটাপন্ন, ৬ জনের চিকিৎসা চলছে এইচডিইউতে। খবর জানার পর আমরা বাড়ি থেকে তাইসা সরাসরি দেখলাম আর কি যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। বাড়িওয়ালারে বলা হয়েছিল কিন্তু সে সঠিকভাবে এটার পদক্ষেপ নেয় নাই, ঠিক করে নাই। পিআর পদ্ধতি এখনো রাজনৈতিক আলোচনা, কমিশন চলে আইন অনুযায়ী। মন্তব্য সিইসির, জানালেন সরে দাঁড়াবেন অনৈতিক কোনো চাপ এলে। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। অনিয়ম অব্যবস্থাপনায় জর্জরিত বরিশাল শেরেবাংলা মেডিকেল। দালাল সিন্ডিকেটে সেবা বঞ্চিত রোগীরা, অভিযোগের সত্যতা স্বীকার করেছে কর্তৃপক্ষ। টেস্টে গেলে ওই সরকারি ফি দেওয়ার পরও আবার দেখা যায় ওখান থেকে দেখছি পাবলিকের কাছ থেকে টাকা নেয়। মূল্যবান ঔষধগুলো পুরোটাই বাইরে থেকে কিনতে যায়। মারা যখন যাবে এই নার্সেরা হুটহাট দৌড়িয়ে যায়, এর আগে তাদের কোনো নাই। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের চালকরা রোগী জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আমি বলছি যে ভাই গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। অক্সিজেন ছুটে গেছে, ছুটে যাওয়ার কারণে আমাকে বাচ্চাটা মারা গেছে। আমার সন্তান এভাবে মারা গেছে, আমি চাই না আর কারো সন্তান এভাবে মারা যাবে। সাতক্ষীরায় ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশ ছোঁয়া, আকার ভেদে বিক্রি হচ্ছে ১.৫ থেকে ২,৫০০ টাকায়। সরকারিভাবে মূল্য নির্ধারণের দাবি ভোক্তাদের। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৯ সদস্যের অবস্থাই আশঙ্কাজনক। ৮ জন চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে, অপরজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থা ১ মাস বয়সী শিশু ইমামেরও। আগুনের সূত্রপাত কিভাবে হলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বাবা আমি আর কিছু শুনতে পারি না, আমি যে গেলাম আমার কাছে কেউ কর না বাবা। কান্না আর আহাজারি থামছেই না জুলেখা বেগমের। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দগ্ধ হাসানের মা তিনি। হাসান সহ পরিবারের ৯ সদস্য আগুনে পুড়ে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আগুন থেকে রক্ষা পায়নি ১ মাসের শিশু ইমামও। স্বজন ও প্রতিবেশীরা জানান, রাত ৩টার দিকে হাসানের টিন শেড সেই বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দগ্ধদের উদ্ধার করেন তারা। খবর জানার পর আমরা বাড়ি থেকে তাইসা সরাসরি দেখলাম আর কি যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি। সকালে ফোন দিয়েছে আমার বোনের কাছে, কি বড় মেয়ে ফোন দিয়েছে যে খালা বাইরে অসুস্থ হয়ে গেছে, ঘরে বলে গ্যাসের লাইন লিক হয়ে আগুন ধরে গেছে আমার ভাই। তাদের দাবি, গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। লিকেজের খবর আগেও জানানো হয়েছিল বাড়ির মালিককে, তবে সমাধান না পেয়ে সামনের মাসেই এই বাড়ি ছেড়ে অন্য আরেকটি বাড়িতে ওঠার কথা ছিল তাদের। বিস্ফোরণ মারলে মানুষদের মধ্যে শুয়ে থাকে না, ওরমের একজন এক এক জায়গায়। পরে সবার কেউ অটোতে উড়াইছি, কেউ ভ্যান গাড়িতে উড়াইছি। বাড়িওয়ালারে বলা হয়েছিল কিন্তু সে সঠিকভাবে এটার পদক্ষেপ নেয় নাই, ঠিক করে নাই। চিকিৎসকরা বলছেন, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন। ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে বলে ধারণা তাদের। ছোট একটা বাচ্চা আমি বলবো, তার জন্য 18% কিন্তু অনেক বেশি। ছোট বাচ্চা যেটা আছে সবাই, আর সাথে শ্বাসনালী পোড়া আছে ৩ জনের এভিডেন্ট। বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো ৮ জনের অবস্থায় সংকটাপন্ন। এদিকে উদ্ধার তৎপরতা চালানো ফায়ার সার্ভিসের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওটা বাস্ট হয়েছে। আগুন একটা রুমেই ছিল, আগুন সম্ভবত বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনটা লেগেছে। দগ্ধ ৯ জনের মধ্যে ৭ জনেরই দেহ ৩০ থেকে ৫৩% পর্যন্ত পুড়ে গেছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে দিনাজপুর শহরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হয়েছেন ৩ জন। সকালে লেবুর মোড় গোলাপবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রান্নার সময় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় ঘরের ভেতর থাকা ৩ জন দগ্ধ হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের উদ্ধার করে নেওয়া হয় দিনাজপুর মেডিকেলে। সিলিন্ডার ত্রুটি বা অসাবধানতা থেকে দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, নির্বাচনের জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন, এটি রাজনৈতিক ঐক্যমত্যের বিষয়। বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলে নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসির উদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগে মুখোমুখি হন সাংবাদিকদের, বলেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে কোনো অনৈতিক হস্তক্ষেপ মেনে নেয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি ইস্যুটি এখনও রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন পরিচালিত হয় শাসনতন্ত্র ও আইন দ্বারা। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য যখন আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সিইসি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ভোটে তাদের অংশগ্রহণের বিষয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়ার পর প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে ইসি। নির্বাচনে ভোট কেন্দ্র দখল চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন তিনি। একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন এই ইতিহাস ভুলে যান। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব। সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৯৩ জন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। উদ্দেশ্য প্রণোদিতভাবেই কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলছে, তাদের উদ্দেশ্য কারো অজানা নয়, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বলেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, তবে জনগণের জানা প্রয়োজন তার এলাকায় কে এমপি হবেন। যে নেতা জনগণের কল্যাণে কাজ করবে, মানুষ তাকেই বেছে নেবে। কিন্তু পিআর পদ্ধতিতে এই এমপি বাছাই দলীয় সিদ্ধান্তে হয়। সেক্ষেত্রে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে, আন্দোলন সংগ্রামের নেতাদের বাদ দিয়ে নমিনেশন দিতে পারে দুর্নীতিবাজদের। আপনি জানবেন না, আপনার তো জানার কথা, কে অত্যন্ত ভালো মানুষ, কে সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি, আপনার পাশাপাশি থাকবে, সেই লক্ষ্যই তো আপনি বাছাই করবেন। পিআর পদ্ধতিতে সেই বাছাইয়ের কোনো সুযোগ নাই। দীর্ঘ ৮ বছর পর জামালপুরে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন চলছে। সকাল থেকেই ৭ উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন শহরের বেলুটি এলাকায়। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘদিন পর জেলা বিএনপির সম্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ। উজ্জীবিত নেতাকর্মীরা, ব্যানার, পোস্টার, তরুণ ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহর সহ আশপাশের এলাকা। সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন নেতারা।
সম্মেলনের আরো খবর জানবো আমার সহকর্মী সাগর ফরাজের কাছ থেকে। সাগর, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি এখন কেমন দেখছেন, নেতারা কি বলছেন একটু জানাবেন আমাদের। আমরা এখন সম্মেলনের শেষ করতে আসছি প্রথম অধিবেশনের, এরপরে কিন্তু দ্বিতীয় অধিবেশন। বিশেষ করে এই সম্মেলনটি 15,000-এর বেশি নেতাকর্মীর জন্য কিন্তু প্রস্তুত করা হয়েছিল। আমরা দেখেছি এর তো খুব বেশি কিন্তু নেতাকর্মী হয়েছে। এখন বিএনপির যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়ে প্রায় শেষ পর্যায়ে আছেন। বর্তমানে কথা বলছেন এই সম্মেলনের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু। এর আগে কিন্তু বিএনপির এই সম্মেলনে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে সামনে আসছে সেই এখানে নেতাকর্মীদের বারবারই বলা হচ্ছে সেইভাবে সম্মেলনকে জাঁকজমকপূর্ণ আয়োজন, সেই আয়োজন কিন্তু ইতিমধ্যে আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে শিশুদের বক্তব্যে এম রশিদুর রহমান ইতিমধ্যে কিন্তু এই প্রক্রিয়া রয়েছিল, আগেই অধিবেশনের আগেই কিন্তু সেটি কিন্তু প্রকাশ করে দিয়েছিলেন। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রথম থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে আছে বিশেষ করে সড়ক আরেকটি বিষয় সম্মেলনের আগে সময় কিন্তু একটি কমিটির সেই কমিটি কিন্তু এই সম্মেলনে সেই কথা এখনই কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো। সব মিলিয়ে কিন্তু সম্মেলন খুব সুস্থ এবং সুন্দরভাবে চলছে। জি সাগর, আমরা দেখতেও পাচ্ছিলাম ব্যাপক জনসমাগম হয়েছে সেখানে। ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রোগীরা। দালাল সিন্ডিকেটের কারণে প্রায়ই আলোচনা থাকছে দেশের দক্ষিণাঞ্চলের এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি। হাসপাতালের প্রতিটি ক্ষেত্রেই দালালের দৌরাত্ম্য, অবকাঠামো, জনবল সংকট সহ আছে নানা অসঙ্গতি। আন্ত বা বহির্বিভাগ বরিশাল শের-ই বাংলা মেডিকেলের রোগীর খাতায় নাম ওঠার পর থেকেই ভোগান্তি শুরু। সময় মতো ডাক্তার না পাওয়া, নার্সদের দুর্ব্যবহার, প্যাথোলজি পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায় সহ অপারেশনে দীর্ঘসূত্রিতা, রয়েছে ওষুধ স্বল্পতা, আয়া বুয়া ট্রলিম্যানদের উৎকোচ নেয়া, দালালদের দৌরাত্ম্য সহ নানা অভিযোগ। রেডিওথেরাপি আছে, ওখানে টেস্টে গেলে ওই সরকারি ফি দেওয়ার পরও আবার দেখা যায় ওখান থেকে দেখছি পাবলিকের কাছ থেকে টাকা নেয়। 2-5 ঔষধ দিয়েছে যার একদম দাম কম, যে একটা গ্যাস্ট্রিকের ঔষধ আর একটা সাধারণ একটা ঔষধ দিল, আর বাকি যে মূল্যবান ঔষধগুলো পুরোটাই বাইরে থেকে কিনতে যায়। এই বাচ্চাটা মারা যখন যাবে এই নার্সেরা হুটহাট দৌড়িয়ে যায়, এর আগে তাদের কোনো নাই, এত টাকা হয় তারপরও তারা কাছে আসে না। 1970 সালে 324 শয্যা নিয়ে শুরু হয় স্বাস্থ্যসেবা। তখন দক্ষিণের 6 জেলার জনসংখ্যা ছিল 1.5 লাখ, এখন বেড়েছে আরও। তবে সে তুলনায় বাড়েনি সেবা, উল্টো ডালপালা মেলেছে দুর্নীতির। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, গড়ে উঠেছে সিন্ডিকেট। আমি এখানে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবেও ছিলাম, প্রফেসরও এখানেই হয়েছি। তখন পর্যন্ত আমরা দালাল প্র্যাকটিস আছে এইটা আমরা জানতাম না। তারপর থেকে আমি শুনলাম যে আমাদের কেউ কেউ দালালের মাধ্যমে রোগী দেখে। যে অভিযোগগুলো আছে সবগুলোই সত্য, পুরোপুরিটা হলো আংশিক সত্য। যে এই যে পার্সেন্টেজ দেওয়া, রোগীকে নিয়ে যাওয়ার পার্সেন্টেজ নিয়ে এটা সত্য, এটা তো হচ্ছে, কিন্তু সুযোগটা পাচ্ছে তো ওখান থেকেই, যে যেখানে এখানে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নাই। দক্ষিণাঞ্চলের পাশাপাশি ফরিদপুর, মাদারীপুর সহ আশেপাশের জেলার মানুষও সেবা নেন হাসপাতালটিতে। বর্তমানে 1000 শয্যা থাকলেও রোগী ভর্তি থাকে 3 গুণ। বহির্বিভাগে রোগী, স্বজন, হাসপাতাল সংশ্লিষ্টদের মিলিয়ে প্রতিদিন গড়ে 30,000 মানুষের সমাগম ঘটে এখানে। আপনাকে তো এই তৃণমূলের মানুষের কথাই ভাবতে হবে। সেক্ষেত্রে বাণিজ্যিক প্রতিষ্ঠানের যে চিকিৎসা, সেই প্রতিষ্ঠানের চিকিৎসা নেওয়ার সামর্থ্য সাধারণ মানুষের নাই। কাজে এটাকেই উন্নত করতে হবে, এখানেই ডায়ালিসিস করতে হবে, এখানেই রে দিতে হবে, এখানেই রিং পরাতে হবে। বর্তমান সময় যদি আমাদের যে চাহিদা বা এক্সপেকটেশন যেটা আমরা বলি না কেন, সেইটা চাহিদা পূরণ করতে গেলে এই পুরাতন ভবন দিয়ে আসলে ওই ধরনের সেবা বা ওই ধরনের নিশ্চিত করা সম্ভব হবে না। এসব অভিযোগের সাথে একমত হাসপাতাল পরিচালক। বললেন
বললেন সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর তিনি। গত 5-7 বছরে কিন্তু আসলে এখানে কোনো উন্নয়ন কাজ হয় না। কিছু ইকুইপমেন্ট এসছে, সেটা সেন্ট্রাল থেকে পাঠিয়েছে, বাট আমি যেখানে হাত দিই কোনো কিছু আমি নতুন দেখি না। মানুষ দালালকে দেখতে যাবে না তো, কারণ আমার এখানে অনেক অর্ধেক দামে হচ্ছে বা আরও কমে হচ্ছে। বাইরে তো একটা টেস্টের দাম 500 টাকা, আমার এখানে 100 টাকা। তো মানুষ কী জন্য দালালের কাছে যাবে? আন্দোলনের মুখে মাত্র 2 দিনে শেরেবাংলা মেডিকেলের 95টি অচল যন্ত্রপাতি সচল করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র চাইলে যে কোনো পরিবর্তন রাতারাতি সম্ভব। তাহলে অন্যতম মৌলিক চাহিদা চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য কেন রাস্তায় নামতে হবে? রাষ্ট্রের কাছে এই প্রশ্ন সাধারণ জনগণের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। নবজাতকের মৃত্যুর পর শরীয়তপুরে আলোচনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। নিয়ন্ত্রণ করছে সদর হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের গাড়ি চালকরা। গুনতে হয় কয়েক গুণ বাড়তি ভাড়াও। এতে বিপাকে রোগী ও স্বজনরা। ঘটনা গেল 14 আগস্টের। শরীয়তপুর সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের সাথে রোগীর স্বজনদের বাকবিতণ্ডা। অভিযোগ, কেন এলাকার বাইরে অ্যাম্বুলেন্স ডাকা হলো? 8 ঘন্টা আটকে রাখা হয় গাড়ি। অক্সিজেন সংকটে নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠে সেদিন। 40 মিনিটের মতো ওই জায়গায় হারা উড়ি করছি। পরে আমি বলছি যে ভাই গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই। আমার বাইরে গাড়ি থেকে টান দিয়ে বের করছে, ওই সময় অক্সিজেন ছুটে গেছে। ছুটে যাওয়ার কারণে আমার বাচ্চাটা মারা গেছে। আমার সন্তান এভাবে মারা গেছে, আমি চাই না আর কারো সন্তান এভাবে মারা যাবে। এই ঘটনার পর তৈরি হয় চাঞ্চল্য। সামনে আসে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিষয়টি। অভিযোগ রয়েছে সিভিল সার্জনের গাড়ি চালক আবু তাহের দেওয়ান, সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেন এই সিন্ডিকেটের মূল হোতা। সাথে আছে স্বাস্থ্য বিভাগের বেশ কয়েকজন। তারাই জেলার সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ করেন। সকাল থেকে একটা ছিল অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্স চালারে মেরে এখান থেকে বের করেছে। এরপর থেকে আর কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছি না। কোনো গাড়ি রোগী লয়ে আটকানোর কোনো এখতিয়ার কারণ নাই, যে কোনো হাসপাতালে যাবেন আপনি। দীর্ঘদিন ধরেই শরীয়তপুর সদর হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স, আর এই সুযোগটি নিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। রাজধানীতে রোগী পরিবহনে সরকার নির্ধারিত ভাড়া সর্বোচ্চ 5,000 টাকা। সেখানে সিন্ডিকেটরা 7 থেকে 8,000 টাকা নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সাধারণ যারা রুগী তারা কিন্তু ঢাকার গাড়ি সম্পর্কে জানে না, এটা জানে যারা এখানকার সিন্ডিকেট তারাই। তো এরা কি করে, ঢাকার গাড়িটা আসলে গাড়িটা এই জায়গায় দাঁড়াইতে দেন। তারা ইচ্ছে করেই তাদের হাতে কন্ট্রোল রাখার জন্য তাদের অ্যাম্বুলেন্সের অন্যান্য ড্রাইভার, অন্যান্য গাড়ি যা আছে, কাউকে এখানে আসতে দিচ্ছেন না। সিভিল সার্জন কার্যালয়ের গাড়ি চালক আবু তাহের গেল বৃহস্পতিবার থেকে লাপাত্তা। আর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেনের দাবি সিন্ডিকেটে জড়িত নন তিনি। আরে ভাই, ওদের অ্যাসোসিয়েশন আছে, এর সাথে হলো আবু তাহের হলো জড়িত। আবার আমাকে ফিরেইতে হইতে চাই। আমাদের জরুরি বিভাগে আমাদের স্টিকার লাগানো আছে, এগুলো মাঝে মধ্যে সিরিয়া ফালাই দেয়। আমিও এর সাথে জড়িত না, এটা হলো মূল কথা। নবজাতকের মৃত্যুর ঘটনায় আবু তাহের, সবুজ ও জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত চলছে। তারপরেই নেওয়া হবে ব্যবস্থা। আমরা বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। সেই কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পালং থানায় একটি মামলা রুজু হয়েছে এবং আমরা একজন এজানামী আসামি, যার নাম সবুজ রহিম দেওয়ান, ওনাকে আটক করতে সক্ষম হয়েছি এবং বাকি সিন্ডিকেটের সদস্যদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছি। নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয় আবু তাহেরের ছেলে সবুজ দেওয়ানকে। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। নিজেরা না বদলালে দেশও বদলাবে না, এই মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। পরে কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। সেখানে তিনি বলেন, রংপুরের হৃদরোগ, কিডনি ও ক্যান্সার রোগীদের জন্য 560 শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে। অন্তর্বর্তী সরকার শুরু না করতে পারলেও গণতান্ত্রিক সরকার সেটি বাস্তবায়ন করবে। এই যে আন্দোলন হইল, হাত গেল, পা গেল, চোখ চলে গেল, যারা সিন্ডিকেট করে তারা এটা দেখে নাই, তাদের ভিতরে কোনো পরিবর্তন হবে না। কাজে আমার আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে দেশ পরিবর্তন হবে কেমনি? প্রত্যেকেরই তো সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে আমি কি। ময়না তদন্ত শেষে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ ঢাকায় আনা হয়েছে। দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন হয়। RMO জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরে বিভুরঞ্জনের মরদেহ হস্তান্তর করা হয়। শ্রদ্ধা জানায় স্থানীয় সাংবাদিকরা। স্বজনরা জানায় বিভুরঞ্জনের মরদেহ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নয়, সংস্কার হবে বাসাবোর বরদেশ্বরী কালী মন্দিরে। নিখোঁজের একদিন পর শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার করা হয়। তার আগে একটি খোলা চিঠিতে নিজের হতাশা, বিষণ্ণতা আর বিভিন্ন অপ্রাপ্তির আক্ষেপ তুলে ধরেন তিনি। দীর্ঘদিন ধরে ঢাকাতেই থাকে, ওই জন্য ঢাকাতেই সবসময় সততার সাথে চলতেন, আমাদেরকেও সবসময় সেই পরামর্শই দিতেন। পানিতে আসলে তার দেহটা একটু পচনশীল ছিল, হালকা পচনশীল ছিল। এমনিতে আমরা যা পোস্টমর্টম যতটুকু করলাম দেখলাম, তাতে ভিতরে ওরকম কোনো আঘাতের চিহ্ন আমরা পেলাম না, কিন্তু তারপরও তার আমরা কিছু জিনিস প্রিজার্ভ করছি, লিভার, কিডনি, স্টোমাক, হার্ট, এগুলো আমরা প্রিজার্ভ করছি। এগুলো প্রিজার্ভ করে আমরা ঢাকায় পাঠাই দিচ্ছি। ঝালকাঠির নলছিটি পৌরসভায় পানি সংকটে ভুগছেন বাসিন্দারা। নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ফলে ময়লার ভাগাড় হয়ে উঠেছে নদী। সড়ক, পানি ও অন্যান্য সমস্যার সমাধান চায় স্থানীয়রা। নদীর নাম সুগন্ধা, অথচ ভেসে আসছে দুর্গন্ধ। এমন দৃশ্য ঝালকাঠির নলছিটি ঘেঁষা একমাত্র নদীর। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পৌরসভার ময়লার ভাগাড় হয়ে উঠছে এই জলাধার। নলছিটি পৌরসভার সমস্ত ময়লা এখানে ফেলে নদীর পানি সব একদম খারাপ হয়ে যায়। আমরা ওইখানে থাকি, তারপর ওই জায়গায় গন্ধে থাকা যায় না, অনেক দুর্গন্ধ। শুধু নদীর জল নয়, নিত্য ব্যবহার্য পানিরও তীব্র সংকটে স্থানীয়রা। দিনে পানি পাওয়া যায় মাত্র একবার, সেই পানি জমা রাখতে হয় ড্রামে। কখনো কখনো তা পাওয়াও কষ্টকর হয়ে ওঠে। প্রায় 1-1.5 বছর মতো সাপ্লাইতে পানি দেয় না, ওদিকে বিল ঠিক মতনই নেয়, পানি দেয় না। পানির বিল আমি ঠিকই দিছি, আমি যদি কোনো সময় একটু বিলম্ব করি, এর বিলম্ব ফি আমাকে দিতে হয়। আমরা খুব কষ্টে আছি, নদীর পানি খুব ময়লা, সেই পানি নিয়ে আমাকে ব্যবহার করতে হয়। পৌরসভার আওতায় 21টি সড়কের বেশিরভাগই সংকীর্ণ, ছোট বড় গর্ত। কিছু অংশ পাকা হলেও বেশিরভাগই কাঁচা সড়ক। ফলে বর্ষায় কাদামাটিতে ভরে যায় পথঘাট। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় উঠে আসে ময়লা। রাস্তায় কোনো ড্রেনেজের ব্যবস্থা নাই, রাস্তাগুলো ক্ষতবিক্ষত। মোটর তো আমাকে প্রত্যেক দিন আমাকে ওই ভেঙে যায়, পাতি ভেঙে যায়, গাড়ির ঋণ নিয়ে যায়। 150 বছরেরও পুরনো এই পৌরসভা 25 বছর আগে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়, কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নিয়মিত পৌরকর পরিশোধ করেও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই আমাদের বাড়ির ভিতরে তলাই রয়েছে, এই বিশেষ বাড়ির ভিতরে টোটাল পানিতে সব তলাই নিয়ে রয়েছে। আজকে প্রায় রানিং অবস্থায় প্রায় 20 থেকে 22 দিন ধরে পানি, খুব কষ্টে আছি। আমরা চাই যে পৌরসভা যেন এটা ঠিক করে দেয়, যে সবসময় যেন আমরা পানিটা পাই। ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য স্থানান্তরের সমস্যা সহ অন্যান্য সংকটের কথা স্বীকার করলেও পানির সমস্যা নেই বলে দাবি পৌর প্রশাসকের। বলেন, বরাদ্দের আবেদন করেছে কর্তৃপক্ষ। স্থানীয়ভাবে কিছু জটিলতার সম্মুখীন আমরা হয়েছি, যে স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, তারাও অনেকে খুব একটা আগ্রহী নন যে রাস্তাটি প্রশস্ত হোক। ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো প্রপার আমাদের ডাম্পিং স্টেশন নেই, সেটা নিয়েও আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। 1865 সালে প্রতিষ্ঠিত হয় নলছিটি পৌরসভা। এখানকার 9টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় 1.5 লক্ষ মানুষ। শরীফ ফারুকি, যমুনা নিউজ। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন 20 জন। সকালে উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের পৌনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি বাস। পৌনা এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় আহত হন বাসে থাকা যাত্রীদের অন্তত 20 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাগেরহাটের মোংলা বন্দর সংলগ্ন পশুর নদীর চ্যানেলে বালখেট থেকে নদীতে পড়ে একজন ক্রু নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ক্রুর নাম রাব্বি। জাহাজের মাস্টার জানান, ভোরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মালামাল বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বালখেটটি। এ সময় অসাবধানতাবশত পশুর নদীতে পড়ে যান রাব্বি। জাহাজ ঘুরিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে জরুরি সহায়তা নম্বরে কল দিয়ে উদ্ধার সহায়তা চান তারা। পরে ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করে। এছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। যাচ্ছিলেন কনে দেখতে,
পথে হাওড়ে নৌকাডুবিতে নিখোঁজ হয়েছে শিশুসহ 2 জন। ঘটনাটি সুনামগঞ্জে। দুপুরে ধর্মপাশার দারাম হাওড়ে নৌকাডুবি হয়। স্থানীয়রা জানায় কনে দেখতে নৌকা করে ধর্মপাশা থেকে মহেশপুর যাচ্ছিল ছেলেপক্ষ। কান্তাপাড়ার দারাম হাওড়ে পৌঁছালে প্রবল বাতাস ও তীব্র ঢেউয়ের মুখে ডুবে যায় নৌকাটি। স্থানীয়রা 5 জনকে জীবিত উদ্ধার করলেও এখনও খোঁজ মেলেনি শিশু নুসরাত আর ঘটক শামসুদ্দিনের। তাদের সন্ধানে চলছে অভিযান। আগামী সংসদ নির্বাচনের নিরাপত্তায় 6 লক্ষাধিক আনসার সদস্যকে প্রস্তুত করা হচ্ছে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণের সমাপনীতে একথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা। সে লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ শেষ হবে। সতেজকরণ প্রশিক্ষণে অংশ নেন 11 শতাধিক সদস্য। পরে সেরা 3 জনকে পুরস্কৃত করা হয়। গত 1 বছর অলরেডি 1.5 লক্ষর মতো আমরা প্রশিক্ষণ দিয়ে ফেলছি। 1.5 লক্ষ। এইবার আমরা এই বাকি এই 6 মাসে আমাদের টার্গেট হচ্ছে 1,80,000। 3 লক্ষের উপরে আমরা রেডি করতেছি এবং মোতায়েন হবে 6.5 লক্ষের উপরে। ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ফাঁকির ঘটনা তদন্তে নেমেছে সরকার। এনবিআর এবং নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে শুরু করেছে উচ্চ পর্যায়ে তদন্ত। কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল ইসলাম। এর পাশাপাশি এনবিআর এর নিজস্ব তদন্ত দল ও অভ্যন্তরীণ অডিট বিভাগ সমন্বিতভাবে ম্যানিফেস্ট যাচাই, পণ্য চালান বিশ্লেষণ ও কাস্টমস কার্যক্রম পর্যালোচনা করছে। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে একাধিক ম্যানিফেস্ট পুনরায় ব্যবহারের প্রমাণ মিলেছে। এতে কসমেটিক্স ও ফেব্রিক্স জাতীয় উচ্চ শুল্কের পণ্য বারবার খালাসের ঘটনা ধরা পড়েছে। এ বিষয়ে 19 আগস্ট যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারিত হয়। সম্প্রতি যমুনা টেলিভিশনে বেনাপোল ম্যানিফেস্ট জালিয়াতের ব্যাপারে 100 কোটি টাকার রাজস্ব ফাঁকির ব্যাপারে যে সংবাদ প্রকাশিত হয়, সেই সংবাদ প্রকাশিতর পরিপ্রেক্ষিতে নৌ পরিবহন মন্ত্রণালয় 4 সদস্য বিশিষ্ট তদন্ত টিম পাঠান। বাজার চড়া ইলিশের সাতক্ষীরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে 2,500 পর্যন্ত। কিছুটা ছোট আকারের মাছের দাম 1,500। ক্রেতাদের অভিযোগ, ভুলতে বসেছেন জাতীয় মাছের স্বাদ গন্ধ। দিন দিনই দাম চলে যাচ্ছে নাগালের বাইরে। ওএমএসের 30 টাকা কেজির চাল খেয়ে টিকে আছেন অঞ্জনা ও সালেহা। সবশেষ কবে ইলিশ পাতে পেয়েছেন মনে নেই 2 নারীর। তাদের মতো নিম্নআয়ের প্রায় সবার অবস্থাই এক। সেই ছোটবেলাতে খাইছি, আর এখন আমরা খাইতে পারিনি। টাকা না থাকলে কি করে কিনবো? ছোটবেলায় ভাদ্র মাসে গুড়পুরি মেলায় যেতাম, তা প্রত্যেকের হাতে একদম থাকি, এখন আর খাই। সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজার ওজন ভেদে দামও ভিন্ন। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকায়। বিক্রেতারাও হতাশ, বলছেন বাজারে ইলিশ থাকলেও নেই মাছ কেনার ক্রেতা। মাছের দাম একটু বেশি, তো মাছের দাম না কমলে বেচাকেনা ভালো হবে না। যে মাছগুলো দূরে 1 কেজি কিংবা দূরে 1 কেজি 100-200 ওজন, আমাদের পাইকারি কেনা লাগবে 1400-1450, এমনকি 1500 টাকা পর্যন্ত। সাগরে মাছ পাতে যায় বলে বিপদ সংকেত, সিঙ্গেল দিচ্ছে, তাহলে মাছটা মারবে কি করে? আরে বাজারে তো অল্প মাছ থেকে পাইকারি যে দাম, আমার খরচ সেটা বেচতে পারছি না। দাম শুনে ক্ষুব্ধ অনেকে, খালি হাতেই ফিরছেন বেশিরভাগ। জাতীয় মাছ ইলিশের দাম সরকারিভাবে নির্ধারণের দাবি ক্রেতাদের। 2,500 টাকা কেজি, 800 টাকা কেজি, 2200 টাকা কেজি। ছোট ঝাটকা মাছ 900 টাকা, 1000 টাকা কেজি। 500 টাকা ইনকাম, কোনোদিন হয় কোনোদিন হয় না। এখন তার খাবার লাইন নেই। মৌসুম আর চাহিদা অনুযায়ী বাড়ে ইলিশের দাম, জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা। এখানে যে আড়ত আছে সেখানে আবার একটা মোটামুটি দাম নির্ধারণের একটা বিষয় লোকালি থাকে, অর্থাৎ তাদের যে এটা যে উৎপাদন করতে খরচ না হইলেও এই মাছটা ধরতে যে তাদের যে খরচটা আসে এবং মাছের পরিমাণটা যেহেতু কম, সেই কারণে ওখানে একটা দাম নির্ধারিত হয় একটু বেশি দামে। ইলিশের স্বাদ ভুলে গেছেন নিম্নআয়ের মানুষ। মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও বলছেন ইলিশের স্বাদ নিতে পারেননি বহুদিন। সবার দাবি জাতীয় মাছ ইলিশের দাম হোক সবার নাগালের মধ্যে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।